আমাদের কেমিক্যাল কাইনেটিক্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মলিকুলারিটি অফ রিয়াকশন, মানে বিক্রিয়ার আণবিকতা, সেটা আমাদের পড়তে হবে। এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই কারণে, যখন একটা রিয়াকশন হয় সেই রিয়াকশনটা কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে, তার সাথে সাথে তার এনার্জি কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তবেই গিয়ে আমরা কিন্তু একটা রিয়াকশন কি করে হচ্ছে, মানে একটা রিয়াকশন রেট দেখে ভিতরে কি ছবিটা হচ্ছে সেটা বুঝতে পারবো। ধর একটা রিয়াকশন করছি আমি রিয়াকশনের সম্বন্ধে কোনো আমার আইডিয়া নেই। এই রিয়াকশন কাইনেটিক্স আমরা কেন পড়ছি তার মেন কারণ হচ্ছে এইটা, যে একটা রিয়াকশন করলাম, যে রিয়াকশনের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আমি হাতের সময় দেখে, হাতের ঘড়ি দেখে আমি দেখলাম রিয়াকশনটা কতক্ষণ গেল বা কি হলো, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হলো কতটা সময় লাগলো, তাহলে আমি ডেল্টা কনসেন্ট্রেশন বাই ডেল্টা টাইম করে দেবো, করে দিলাম, একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা যখন পেয়ে গেলাম, ওই ইকুয়েশনে মানে আগে আমরা যেটা পড়েছি ইকুয়েশন রেট হার, এটা সেই ইকুয়েশনটা যখন পেয়ে গেলাম, কিন্তু ওইটা তো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ওই ইকুয়েশনটা আমাকে কি ইনফরমেশন দিচ্ছে, মানে ওটাকে আমি ওই ইকুয়েশনটাকে আমি ডিকোড করছি। যেমন একটা ল্যাঙ্গুয়েজ বলার সাথে সাথে একটা তুই ব্যাপারটা বুঝতে পারিস, অ্যাকশনটা বুঝতে পারিস, আমি ভাত খাবো মানে আমাকে মা তোকে ভাত দেবে, এটাই তো। তাহলে ওই ইকুয়েশনটা তুই পেলি ঠিকই, কিন্তু ওই ইকুয়েশনটার মানেটা কি, ভিতরে কি ব্যাপারটা চলছে, সেটা একটা ক্লিয়ার পিকচার পাবি। মানে একটা যে ঘটনাটা ঘটছে সেটা আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে ক্লিয়ার পিকচার পাওয়ার চেষ্টা করছি। এই ক্লিয়ার পিকচারটা পেতে গেলে আমাদের যে টপিকগুলো বুঝতে হবে সেটা হচ্ছে, তার মধ্যে মূল টপিকটা হচ্ছে এই আণবিকতা। মানে রিয়াকশন যখন হচ্ছে কার কার সাথে রিয়াকশনটা, কে কে ওখানে দায়ী, মানে ওরা ছাড়া হবে না রিয়াকশন, এইটাই হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, তাহলে তার আগে একটা জিনিস আমরা প্রথমে বলি, রিয়াকশন দু ধরনের। এক হচ্ছে মৌলিক রিয়াকশন বা একক ধাপ, বা ইংরেজিতে বলে তোর এলিমেন্টারি। ঠিক আছে, এক কি হচ্ছে মৌলিক বা একক ধাপ বা এলিমেন্টারি। দুই হচ্ছে জটিল বা বহু ধাপ অথবা কমপ্লেক্স। আমাদেরকে কি পড়তে হবে, এই মৌলিক, মানে একটা ধাপে রিয়াকশন কিরকম হচ্ছে। এখানে ধর কোনো রিয়াক্ট্যান্ট আর এখান থেকে প্রোডাক্ট হচ্ছে, একটাই ধাপ। ঠিক আছে, এইটাকে বলছি আমরা এক ধাপ। কিন্তু জটিলে কিরকম হচ্ছে, তোর রিয়াক্ট্যান্ট থেকে একটা ইন্টারমিডিয়েট, যেটা কিনা খুব কম স্থায়িত্ব, কিন্তু পাচ্ছি ভিতরে রিয়াকশনের মধ্যে পাচ্ছি, এক্সিস্ট আছে। তারপর ওইখান থেকে প্রোডাক্ট। তাহলে কি রিয়াকশন যখন স্টার্ট হয়ে গেল মধ্যম টাইম, একটা মিডিয়াম টাইমে আমি তিনটেই পাবো, সেইটাকে বলছি আমরা জটিল। এইখানে ব্যাপারটা কি, এইখানে যেমন একটা ধাপ, মানে একটা উঠলো, একটা ধাপ তৈরি হলো, এক ধাপে হলো। এইখানটায় এইটা থেকে এইটা আসে আরেকটা ধাপ, আবার এইখান থেকে এইটা যেতে আরেকটা ধাপ, মানে এরকম অনেকগুলো ধাপ তৈরি হতে পারে। তাহলে এটাকে বলছি, এই জন্য কি বলছি, বহু ধাপ। প্রথমে আমরা এই দুটো পড়ব, এই দুটো বোঝা গেল, খুব নর্মাল ইকুয়েশন, নর্মাল ব্যাপার। এবার আমাদের যেটা পড়তে হচ্ছে সেইটা হচ্ছে আণবিকতা। তাহলে আমি মৌলিক ধাপ যখন বলবো, আমরা পড়াশোনা পড়বো কি, মৌলিক রিয়াকশন মানে একটাই ধাপে হবে, একটা ধাপ। আচ্ছা, রিয়াকশন যখন হয়, ধর এই রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট কি করে হয়, মানে রিয়াকশন কি করে হয়। দেখ, প্রতিটা রিয়াকশন কি অটোমেটিক হয়ে যায়, হয় না। যেমন দেখ, আমি কাগজ, একটা কাগজকে আমি জানি অক্সিজেনের সাথে রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়,
কিন্তু কাগজ আর অক্সিজেন তো ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে রিয়াকশন হয়ে যাচ্ছে। তাহলে কি একটুখানি আমাকে দেশলাইকাঠি ম্যাচেস আগুন জ্বালাতে হবে, রাইট? বা ধর আমি একটা কাগজ ধরেছি, একটা আতস কাচ ধরেছি, এখানে গরম হচ্ছে, ধীরে ধীরে এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে পুড়ছে ওখানে। তাহলে হিটিং করতে হবে, একটা 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 এনার্জি দিতে হচ্ছে, সামান্য একটা অ্যাক্টিভেশন দিতে হচ্ছে, তাই তো? এবার এই যে ব্যাপারটা বলছি, তাহলে কি একটা অ্যাক্টিভেশন এনার্জি দরকার, রাইট? তাহলে আমার যখন একটা রিয়াকশন যা হচ্ছে, তাহলে কি প্রত্যেকটাতে একটা অ্যাক্টিভেশন এনার্জি দিতেই হবে, তবেই গিয়ে রিয়াকশনটা হবে, তা নাহলে রিয়াকশন হবে না। এবার অ্যাক্টিভেশন এনার্জিটা ক্রস করে তারপরে কোথায় যাবে? প্রোডাক্ট সাইডে চলে যাবে। ধর আমি একটা সিম্পল একটা রিয়াকশন ধরি, H2 প্লাস Cl2, কি হয়? 2HCl। তাহলে এর সাথে এর রিয়াকশন করে এটা তৈরি করছে। লজিক্যালি ভাবতো, হাইড্রোজেন আর ক্লোরিন এর নিজেদের মধ্যে কিরকম আছে? ক্লোরিন একটা নির্দিষ্ট বন্ডের মধ্যে ওরা আছে, ইলেকট্রন আছে সমযোজী বন্ধন করে। কিন্তু এইখানটা কি হচ্ছে? হাইড্রোজেন আর ক্লোরিন, তাহলে এই রিয়াকশন এখানে যাচ্ছে কি করে? এর নিজেদের মধ্যে এখন রিয়াকশনটা নিলাম, মানে এখন একটা পাত্রের মধ্যে নিলাম, দুটো মলিকুলই ঘোরাঘুরি করছে। এবার দুটো মলিকুল কাছাকাছি এলো, মানে একটা ইন্টারাকশন তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? একটা ইন্টারাকশন। দেখ এইখানটা যখন ছিল তার মধ্যে কোনো পোলারিটি ছিল না, এটা নন পোলার, এও নন পোলার, কারণ এর মাঝখানে আছে এ যা টানছে এও তাই টানছে। কিন্তু এখানটা এটা ডাইপোলার। তাহলে কি হচ্ছে? এর সাথে এ আলো বানাতে চলছে, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটাও ভাঙছে, আর সাথে এই বন্ডটা তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে? একজনের সাথে বন্ড যেখানে যা ছিল সেখান থেকে বন্ড ভেঙে আরেকটা নতুন বন্ড তৈরি হচ্ছে। মলিকুলটা কি করছে? মলিকুলগুলো নিজেদের মধ্যে এক জায়গায় দাঁড়িয়ে আছে আস্তে করে। এদের মধ্যে কি কোনো কাইনেটিক এনার্জি আছে? প্রথমে যখন ছুটছিল সেটা বাদ দাও, আমি সেইটা নিয়ে আলোচনা করিনি। কোন জায়গাটা হচ্ছে যখন রিয়াকশনটা করছে, দুটো পাশাপাশি আছে তারপরে কাছাকাছি আসছে, তাহলে সেটাকে কাইনেটিক এনার্জি আমি ধরছি না, নেগলেক্ট করলাম। কিন্তু এই যে হাইড্রোজেনের পাশে ক্লোরিন এলো, যখন অনেক দূরে ছিল তখন হাইড্রোজেন কিন্তু ক্লোরিনের কোনো সংস্পর্শে আসেনি। যখন কাছাকাছি এলো তখন কি দেখতে পাচ্ছে? একটা নেগেটিভ রিজেন দেখতে পাচ্ছে, আর এর মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তাই তো? এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। হাইড্রোজেন অ্যাটমটা এই ক্লোরিনের কাছে এলো, যখন দূরে ছিল তখন তার পোটেনশিয়াল এনার্জি কেমন, আর যখন কাছাকাছি এলো তখন তার এর পোটেনশিয়াল এনার্জি কিরকম? দেখ এইখানটা হাইড্রোজেন, তার আশেপাশে কেউ নেই, পাশে হাইড্রোজেন আছে। এইবার ক্লোরিন খুব কাছাকাছি আসছে, একটা ইলেকট্রন দেওয়া নেওয়া করছে আস্তে করে। তাহলে এর মধ্যে কি পোটেনশিয়াল এনার্জিটা বাড়ছে না কমছে? স্বাভাবিকভাবে পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। আর এই হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ড ভাঙছে, এই ক্লোরিন ক্লোরিন বন্ডগুলো ভাঙছে। দেখ খুব ভালো আস্তে করে ভেবে দেখ, এরা স্টেবল, যখন বন্ডগুলো ভাঙছে তারা দূরে দূরে চলে যাচ্ছে, আর এইখানটায় আস্তে আস্তে বন্ডগুলো তৈরি হচ্ছে। তাহলে তারা তাদের মধ্যে একটা আনস্টেবল এনার্জি, মানে অনেক এনার্জির উপরে আছে। আর যখন বন্ডটা ভাঙলো, ভেঙে তারপরে তুলে এলো কোথায়? এই জায়গাটা। তাহলে হাইড্রোজেন ক্লোরিন এদের নিজেদের যে স্থায়িত্ব ছিল সেখান থেকে ক্লোরিন অনেক স্টেবল, HCl অনেক স্টেবল, যে কারণে এই দুটো রিয়াকশন করে এদিকে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমার একটা অ্যাক্টিভেশন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো? আমি যদি এরকম গ্রাফ লিখি, এদিকে হলো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? এই অ্যাক্সিসে লিখবো
রিয়াকশন কোঅর্ডিনেট এইটা কি, আর সেই রিয়াকশন কোঅর্ডিনেট জিনিসটা কি? আমার এই যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলো থেকে এই প্রসেস মানে এই রিয়াক্ট্যান্ট থেকে এই যে প্রোডাক্টটা যাচ্ছে এটা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে চলে যায়নি, একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা কি প্রসেস? এই হাইড্রোজেন অ্যাটম, এই ক্লোরিন অ্যাটম, এরা কাছাকাছি আসছে, এই নিজেদের মধ্যে বন্ডটা ভাঙছে, এই নিজেদের মধ্যে বন্ডটা ভাঙছে, দিয়ে এইখানে ক্লোরিন এইখানে হাইড্রোজেন ধীরে ধীরে বন্ড তৈরি করছে। তাহলে দেখ এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটা ভাঙছে, একটা এনার্জি ডিফারেন্স হচ্ছে। তাহলে কি হচ্ছে, এদের মধ্যে যখন এই বন্ডগুলো চেঞ্জ হচ্ছে, ওদের পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে, যেটা হাইয়েস্ট এনার্জিতে উঠে, সেখানে এসে তারপরে কি হবে, নিচে নামতে শুরু করবে। ততক্ষণে তো বন্ড তৈরি হয়ে গেছে, ধীরে ধীরে যত নামছে বন্ড তৈরি হতে 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 আসছে। মানে বেসিক্যালি এই যে রিয়াকশনটা হচ্ছে তার অসংখ্য ছবি আমি এই গ্রাফে পুট করতে চাই। এই রিয়াকশন কোঅর্ডিনেটটা হচ্ছে সেই অ্যাক্সিস যেটাতে আমি প্রতিটা মুহূর্তে মলিকুলগুলো কিভাবে এগোচ্ছে সেটা দেব। আর সাথে সাথে পোটেনশিয়াল এনার্জি কি হবে, চেঞ্জ হবে। যখন মলিকুলগুলো এখানে ছিল এটা স্টেবল অবস্থায় আছে, হাইড্রোজেন খুব স্টেবল, ক্লোরিন নিজের মধ্যে খুব স্টেবল। যখন কাছাকাছি এলো ওরা আবার নিজের মধ্যে রিয়াকশনে আরো স্টেবল মলিকুল কি করছে, এটা এই সেল তৈরি করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি করে যাচ্ছে, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে আমরা এখানে পাবো। তাহলে হাইড্রোজেন নিজে স্টেবল আছে, ক্লোরিন নিজে স্টেবল আছে, কিন্তু এই দুইয়ের কাছাকাছি যখন এলো এদের দুইয়ের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, এদের মধ্যে এনার্জি ভাঙছে, এই বন্ডটা ভাঙছে, এই বন্ডটাও ভাঙছে, সাথে এই বন্ডটা তৈরি, তার একটা অ্যাক্টিভেশন এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা অ্যাক্টিভ করলাম। ওদের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কিরকম চেঞ্জ হচ্ছে, এই হাইড্রোজেন এর বন্ড ভাঙছে, এই ক্লোরিন এর বন্ড ভাঙছে। তাহলে বন্ড ভাঙাটা তো মানে থার্মোডাইনামিক্স ভালো নয়, খারাপ জিনিস। মানে তার এনার্জি তাকে দিতে হবে। হাইড্রোজেন থার্মোডাইনামিক্যালি স্টেবল হয়ে আছে, ক্লোরিনও স্টেবল হয়ে আছে, তাহলে এটা তো কোনো রিয়াকশনই করতো না, তাও করছে কেন? আমি রিয়াকশন এনার্জি দিয়েছি, এক্সাইটেড করেছি, এর মনটা এ বন্ড উইক হয়েছে, দূরে দূরে সরে গেছে। এমো আমরা পড়েছি এমোতে যে দুটো অ্যাটম সেখান থেকে বন্ড তৈরি করে স্টেবল হয়। তাহলে আমি এখানে এখানে বন্ড ভাঙছি মানে কি, বন্ড দূরে দূরে স্টেবিলিটিকে আমি নষ্ট করছি, স্টেবিলিটিটাকে নষ্ট করছি, এরও স্টেবিলিটি নষ্ট করছে। তাহলে স্টেবিলিটি নষ্ট করা মানে কি, এনার্জি তো বাড়ছে। তাহলে কি হলো, দুজনের এও বন্ড ভেঙেছে, এও বন্ড ভাঙছে, আর এই দুজনের মধ্যে বন্ড আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিন্তু তৈরি হয়নি এখনো, জাস্ট একটা একটা দূরত্বের নির্দিষ্ট দূরত্বের মধ্যে আছে, অনেকটা তোমার বন্ডিং দূরত্বে নেই, বন্ডিং ডিস্টেন্সের মধ্যে নেই, অনেকটা দূরে আছে একটা ইন্টারাকশন। তাহলে এবার ব্যাপারটা পুরোটা অনেকটা রিজনের মধ্যে হচ্ছে। এবার যখন এই বন্ড আস্তে আস্তে তৈরি হয়, তাহলে এই যে এনার্জিটা আছে এদের পোটেনশিয়াল অনেকটা উপরে, একদম হাইয়েস্ট এনার্জি লেভেলে চলে গেল। তারপরে কি হবে, এই ক্লোরিন আর হাইড্রোজেন আস্তে আস্তে বন্ড করছে, এবার ওরা ভেঙে চলে গেছে, ওরা আরো দূরে সরে যাচ্ছে, মানে আরো ওই একটা এইচ আর একটা ক্লোরিন দূরে সরে যাচ্ছে, একটা এইচ আর একটা ক্লোরিন আরো কাছাকাছি আসছে, মানে বন্ডিং ডিস্টেন্সে আসছে। তাহলে বন্ডিং সে যত কাছাকাছি আসবে তাহলে এমোর কনসেপ্টে কি হবে, যত কাছাকাছি তত স্টেবল হবে, স্টেবল হতে 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 কোথায় চলে আসবে, একটা নির্দিষ্ট স্টেবিলিটি রিজিয়নের যে জায়গা সেখানে চলে আসবে এনার্জিতে। তাহলে আমার কি, আমি ওই পিকচারটা মানে এতক্ষণ যে পিকচারটা দেখছি সেই পিকচারটার মধ্যে দুটো কোঅর্ডিনেট থাকবে, একটা এনার্জি বাড়ছে, একটা এনার্জি চেঞ্জ হচ্ছে প্রতিটা মুহূর্তে, আর সাথে তাদের বন্ডের প্রতিটা চেঞ্জ হচ্ছে। এই বন্ডের যে অ্যাক্সিসটা করবো সেটাকে বলছি রিয়াকশন কোঅর্ডিনেট, মানে কি প্রসেসে এগোচ্ছে, আর সাথে সাথে তার যে এনার্জি চেঞ্জ হচ্ছে সেটা আমি এই এনার্জি এই অ্যাক্সিসে করবো। তাহলে একটা ছবি পাবো। আচ্ছা, তাহলে যদি ছবি আমি পাই, তাহলে ধর আমি যখন হাইড্রোজেন আর ক্লোরিন যখন করলাম, তাহলে একটা এই দিলাম, এই এনার্জি ধরলাম একটা, সাপোজ একটা রেসপেক্টিভ একটা এই এনার্জি, তাহলে কি হবে, এখান থেকে এই উঠছে, ওঠা মানে কি, মলিকুলগুলো আস্তে আস্তে বন্ড ব্রেকিং শুরু হয়েছে, কার, হাইড্রোজেনের মধ্যে নিজের মধ্যে, ক্লোরিনের মধ্যে নিজের মধ্যে ভাঙা শুরু হয়েছে। তাহলে কি হচ্ছে, এই পোটেনশিয়াল এনার্জি বাড়ছে আর এদিকে এগোচ্ছে, প্রোগ্রেস হচ্ছে। তাহলে এই উঠলো, এই এখানে উঠলো, তো
তাহলে এই রিজিয়নে মানে এই পয়েন্টে এসে এখানে সব থেকে হাইয়েস্ট এনার্জি। তাহলে ওই জায়গাটায় কি, ওই জায়গাটা সব থেকে যখন বেশি এনার্জি, সেই জায়গায় বেশিক্ষণ থাকবে না নিশ্চয়ই, খুবই আনস্টেবল। যেমন একটা ছুঁচের আগায় তুই সেটা বল রাখতে পারিস না, খুবই আনস্টেবল। তাহলে ওই প্রবাবিলিটি রাখার, ওই সূচের উপর একটা বল রাখার প্রবাবিলিটি একদম মানে নেগলিজিবল, মানে 0.000 অনেকটাই। তাহলে কি এইখান থেকে এবার এইখানে যখন এলো, তাহলে কি একটা নির্দিষ্ট দূরত্বে এসে ওরা আর যাচ্ছে না, তখন হাইড্রোজেন আর ক্লোরিন এইবার কি হচ্ছে, কাছে আসতে শুরু করেছে। তাহলে কি হবে, যদি এবার কাছে আসতে শুরু করেছে কি হবে, হাইড্রোজেন আর ক্লোরিন কাছে আসছে, এবার এবার নিজেদের মধ্যে বন্ড তৈরি করছে। বন্ড তৈরি করা মানে কি, স্টেবিলিটি পাচ্ছে। তাহলে স্টেবল হতে 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 চলে, এখন এনার্জিও তাহলে স্টেবল হচ্ছে, এই নামছে 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 নামছে, এখানে এইখান থেকে উঠলো, এইখান থেকে আমার এইটা এটা ছিল, তবেই না রিয়াকশন হবে। তাহলে এইখান থেকে এই উঠলো। এবার একটু খেয়াল কর, আমি যে এইটাকে কি বলেছিলাম, রিয়াকশন করে, মানে কি অনেকগুলো ছবি, মানে হিসেব মতো একটা রিয়াকশন যে এগোচ্ছে, মানে বন্ড ভাঙছে, বন্ড তৈরি হচ্ছে, যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটা হচ্ছে আমি এই অ্যাক্সিসে করেছি। তার মানে আমি যদি এইখানে যে মলিকুলটা যেরকম অ্যাঙ্গেলে আছে, এইখানে অন্যরকম আছে, এইখানে এসে অন্যরকম, রাইট, আর এইখানে এসে অন্যরকম, এই পয়েন্টে তার এনার্জি সব থেকে বেশি। এইটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। এটাকে আমরা বলছি কি, পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম। এই দেখ, এইখানে ছিল মলিকুলটা, আমি একটা সামান্য এইটুকুনি এতটা এনার্জি অ্যাক্টিভেট করেছি, তবেই সে উঠেছে, নাহলে কিন্তু রিঅ্যাকশন হতো না। এনার্জি পায় মানে ওই যে বন্ডটা হাইড্রোজেন আর ক্লোরিন, হাইড্রোজেন নিজের বন্ডটা যে ভাঙবে, এই বন্ডটা ভাঙার জন্য তো এনার্জি দিতে হবে। আচ্ছা, আমরা বন্ড এনথালপি পড়েছি, থার্মোডাইনামিক্স পড়েছি তো, বন্ড এনথালপি কি হয়, হাইড্রোজেন অ্যাটম আছে, এই হাইড্রোজেন অ্যাটম আছে, নিজেদের মধ্যে ইলেকট্রন কাছাকাছি শেয়ার করে মলিকুল লেভেল তৈরি করে এনার্জি নেমে যায়। তাহলে সেইখানটা কি হচ্ছে, যখন নেমে যদি যায়, তাহলে ওকে তুলতে, রিয়াকশন করে যে বন্ডটা ভাঙার জন্য তুলতে এনার্জি লাগবে, তাহলে এনার্জি দিতে হবে, তো সেই এনার্জি কোথা থেকে আসবে, বাইরে থেকে দিতে হবে। সেইটা হচ্ছে আমার কি, এবার এই দিকে তাকায়, এইটাতে জাস্ট এই পয়েন্ট, এই জায়গাটায়, এই জায়গাটায় চলে আয়, এই পয়েন্টে আমার সব থেকে এনার্জি বেশি, হাইয়েস্ট এনার্জি। তাহলে হাইয়েস্ট যখন এনার্জি, তখন মলিকুলটা ওইখানে, মানে ওই জায়গাটায় কোনো স্পিসিস, এখানে মলিকুলার বলবো না, কোনো স্পিসিস বেশিক্ষণ থাকবে না, তাহলে খুবই ক্ষণস্থায়ী। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে কি, ওই জায়গাটায় ক্ষণস্থায়ীর সাথে সাথে হাইয়েস্ট এনার্জি, ওই জায়গাটায় বলছি আমি ট্রানজিশন স্টেট, ওইটার নাম বলছে কি, টিএস, ট্রানজিশন, ভালো করে শোন, ট্রানজিশন স্টেট। তাহলে ট্রানজিশন স্টেটে কোন স্পিসিস ক্ষণস্থায়ী এক, এবং ট্রানজিশন স্টেটে এনার্জি হাইয়েস্ট। এই ট্রানজিশন স্টেটে যখন খুবই ক্ষণস্থায়ী, এটাকে পাওয়া যায় না, মানে এটাকে আমরা ক্যালকুলেট করে মানে ছবি তুলতে পারবো না, মানে রিয়াকশন চলছে এতটাই ক্ষণস্থায়ী, এটাকে ছবি তুলতে পারবো না, কিন্তু আমি রিয়াকশন রেট ধরে কিন্তু আইডিয়া করতে পারি কি হচ্ছে। এইখানটায় এটা একটু ভাব, আমার এই হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন প্রথম যখন ছিল আর এখানে ক্লোরিন যখন ছিল, এটা বন্ড দুটো একদম দূরে দূরে সরে গেছে, বন্ডিং রিজিয়ন থেকে অনেকটা দূরে চলে গেছে, মানে বন্ডটা প্রায় ব্রেক। এখানে ক্লোরিনের প্রায় ব্রেক, হাইড্রোজেন আর ক্লোরিন প্রায় ব্রেকিং অবস্থায়। তাহলে কি হাইড্রোজেন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন মানে অনেকটা দূরে দূরে সব সরে আছে। এবার কি হচ্ছে, ওইখানে হাইড্রোজেন সাথে আর হাইড্রোজেন বন্ধ, ওরা আর কথা বলছে না, এখানে হাইড্রোজেন আর এই ক্লোরিনের সাথে এবার চুক্তি হচ্ছে, মানে আস্তে আস্তে ইলেকট্রনের দেওয়া নেওয়া চলছে। তাহলে কি হবে, এই দূরত্ব থেকে আবার কাছাকাছি আসছে,
তাহলে এইখানটায় আমি কি দেখছি, কটা মলিকুল এখানে ইনভলভ, এই হাইড্রোজেনটা আর এইখানের এই ক্লোরিনটা। আচ্ছা, এই হাইড্রোজেন কোথা থেকে আসছে, ওই বন্ডটা ব্রেক করছে বলে আসছে। তার মানে হাইড্রোজেনের কনসেন্ট্রেশন আর এইখানে ক্লোরিনের কনসেন্ট্রেশন পুরোটা দুজনই ইনভলভ। মানে ট্রানজিস্টরে উঠে কি এই হাইড্রোজেন আর ক্লোরিন, আমি একটু ছবি দেখি কি হচ্ছে, মানে এরকম ব্যাপারটা এরকমই হচ্ছে। আমি এই ট্রানজিস্টরে একটু ছবি দেখি, এই ক্লোরিন, এই ডট 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 ডট, এই ক্লোরিন ডটের মানে বন্ড ব্রেক করছে, আবার ডট 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 হাইড্রোজেন, আবার ডট 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 হাইড্রোজেন। এইখানটাতে আগে একটা বন্ড ছিল, সেই বন্ডটা ভাঙছে, আগে ক্লোরিন বন্ড ছিল, বন্ডটা ভাঙছে, কিন্তু এখানে হাইড্রোজেনটা, এখানে আমি অ্যাকচুয়ালি একটু অন্য কালার দিলে ভালো হতো, এরা নিজেরা তৈরি করছে কিন্তু দূরত্বে আছে, সব থেকে দূরত্বে। এবার কি হবে, এইটা পুরো ভাঙবে, এও পুরো ভাঙবে, এবার এ ধীরে ধীরে কাছে আসবে, এ ধীরে ধীরে কাছে আসবে, এখানে ক্লোরিন দিয়ে বন্ড তৈরি হবে, আর এরা এই হাইড্রোজেন বেরিয়ে গেল, এখানে ক্লোরিন বেরিয়ে গেল। তাহলে এই ছবিটা, এই যে এই এত লম্বা ব্যাপারটা, এটা কোথাকারের ছবি, এই ট্রানজিশন স্টেটটা একটু ভেবে দেখতো, খুব ক্ষণস্থায়ী এবং অনেকটা সময় ধরে ধরে হচ্ছে, মানে মানে খুব ইজিলি হচ্ছে না, থাকছে কম সময়, কিন্তু উঠতে ওখানে যেতে কতক্ষণ সময় লাগছে, অনেকটা সময়, হঠাৎ করে হচ্ছে না, এইখান থেকে যেতে 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 যাচ্ছে। তাহলে এই জায়গাটা সব থেকে স্লো স্টেপ। তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা আসবে এই পথের মধ্য দিয়ে আসছে নাকি এখান থেকে এখানে চলে আসছে, তা তো না, এইখানে যখন আসবে এইখান থেকে এইখানে উঠলো, মানে যাই হোক না কেন ওই মুখ দিয়ে আসতে হবে। তাহলে ওই জায়গাটা হচ্ছে কিরকম, সব থেকে একটা ভয়ঙ্কর রাস্তা, সব থেকে স্লো। তাহলে আমার সব থেকে বেশি এনার্জেটিক জায়গাটা সব থেকে স্লো, এবং সব থেকে স্লো বলেই এইখানে যে প্রোডাক্টটা তৈরি হবে, এই রিয়াকশন থেকে, এই রিয়াকশন থেকে এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে কোন পথের উপর ডিপেন্ড করছে, কোন পজিশনের উপর ডিপেন্ড করছে, এর উপরে না এর উপরে, এই পয়েন্টের উপর ডিপেন্ড করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। আর ওইখানটায় যে ইকুয়েশনটা আসবে সেটাই হচ্ছে এই ট্রানজিশন স্টেটের ছবি, তাই তো? মানে আমি এরকম একটা ছবি পেলাম, এবার এইটাকে লেখার কায়দা হচ্ছে এরকম, ডবল ডেকার, থার্ড ব্র্যাকেটে ডবল ডেকার দেওয়া হয়। ট্রানজিশন স্টেটে যে পিকচারটা পাই ওটা আমরা এরকম দিই, কিন্তু এই পিকচারটা কিন্তু আমরা ইজিলি পাচ্ছি না। কি করে পাচ্ছি? রিয়াকশন করে, কতটা সময় আসছে, কতটা কি আসছে, সেইখান থেকে কিন্তু এই পিকচারটা পাচ্ছি। তার মানে আমি এইখানটা এত সূক্ষ্ম সময় সেটা আমি ক্যালকুলেট করতে পারবো না। রিয়াকশন আমি করলাম, একটা বড় রিয়াকশন করলাম, রিয়াকশনে কত টাইমে আমি কত প্রোডাক্ট পাচ্ছি, রিয়াকশনে কনসেন্ট্রেশন বাড়াচ্ছি কি কমাচ্ছি, তার উপর ডিপেন্ড করে এই ছবিটা পাচ্ছি। তাহলে একটু একটু লজিক্যালি ভাব, এই ট্রানজিশন স্টেটে কটা মলিকুল ইনভলভ, এই একটা আর এই একটা, দুটো মলিকুল ইনভলভ। এই ট্রানজিশন স্টেটে রিয়াকশনের জন্য যতগুলো মলিকুল এখানে ইনভলভ হবে তাকেই আমি বলবো মলিকুলারিটি অফ দ্য রিয়াকশন। তাহলে তাকে কি বলবো? অফ দ্য রিয়াকশন। এবার একটু ভাব, এই যতগুলো মলিকুল আমার ইনভলভ হয়ে আছে, আমি এখানে ক্লোরিনের যদি কনসেন্ট্রেশন বাড়াই এইখানটায়, তাহলেও ওখানে রিয়াকশন রেট বাড়বে, কারণ এ বাড়ছে। আর যদি হাইড্রোজেন রেটও বাড়াই তবেও এখানে হাইড্রোজেন বাড়ছে, তাহলে রিয়াকশন বাড়বে। তাহলে আমার এইখানটা কি দুজনেরই কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। আর আমরা কিছুক্ষণ আগে আমরা কি করে, মানে আগের দিনে আমরা যে পড়েছিলাম
ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট বি আলফা বিটা, এরকম লিখেছিলাম। তাহলে রেড সমান, এটা না লিখে রেড লিখি, তাহলে রেড সমান কে একটা কনস্ট্যান্ট, এর উপর এ মানে একটা সাবস্ট্যান্ট এ, তার উপর আলফা, বির উপর বিটা দিয়েছি। এই আলফা বিটা কি এক্সপেরিমেন্টাল, কিন্তু ইকুয়েশন থেকে যদি আমি দেখি সেখানে কি ছিল, স্টয়চিওমেট্রিক ইকুয়েশন যেটা ছিল, আমি যদি এর সাথে যদি এই অ্যাকুয়েট করতে চাই এই ইকুয়েশনটার সাথে, তাহলে এখানে আলফা 1 বিটা 1, তাহলে ঘটনাটা কি হচ্ছে, দেখ মলিকুলারিটি আর বিক্রিয়ার ক্রম এক না, লজিক্যালি ভাবতো। দেখ আমার এখানে এইটা আলফা আর বিটা কি ছিল, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এন বলেছিলাম, যেটা বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এন। আর বিক্রিয়ার আণবিকতা কি বলছি, আণবিকতা কি বলছি, আণবিকতা বলছি ট্রানজিশন স্টেটে যতগুলো মলিকুল ইনভলভ হচ্ছে, তাই তো। তাহলে হিসাব মতো আমার ইকুয়েশন আমি যদি হাইড্রোজেন রেসপেক্টে ধরি কি হচ্ছে, রেট ইকুয়াল টু আর H2 Cl2, দেখ উপরে 1 উপরে 1, তাই তো। তাহলে স্টয়চিওমেট্রিক দেখে আমি একটা ইকুয়েশন বানাচ্ছি, আর এইখানটাও এইটা দেখে বানাচ্ছি এইটা। তাহলে এইখানে কি আছে, আলফা আর বিটা সমান মিলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2, আলফার ভ্যালু 1 বিটার ভ্যালু 1। দেখ এইটা হচ্ছে আমার স্টয়চিওমেট্রিক থেকে আসছে, আর এটা আসছে আমার ইকুয়েশন মানে রিঅ্যাকশন করে। তাহলে এইটাকে আমি বলছি বিক্রিয়ার ক্রম, হাইড্রোজেন রেসপেক্টে 1 অর্ডার, ক্লোরিন রেসপেক্টে 1 অর্ডার, দুটো রেসপেক্টে পুরো সামগ্রিক রিঅ্যাকশন 2। আমি বলছি মানে এবার আমি জানি না কি এটা কি সেকেন্ড অর্ডার ফলো করে কি করে না আমি জানি না, আমি একটা থিওরিটিক্যাল বলছি, থিওরিটিক্যালি, ঠিক আছে। কিন্তু এইখানটা কি ছিল, আমি এইখানটা কি রিঅ্যাকশনটা হচ্ছে কটা মলিকিউল সেটা থেকে বার করলাম। তাহলে এটা এক্সপেরিমেন্টালি বার করছি, একটা স্টয়চিওমেট্রিক বার করছি। তাহলে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা সমান, বোঝা গেল না। আমি একটা আচ্ছা বিক্রিয়ার ক্রম আমি কি করে বার করি, আলফা প্লাস, সেটা কোথা থেকে আসে, রিঅ্যাকশন করে, আর স্টয়চিওমেট্রিক থেকে একটা বার করছি। তাহলে আমি বেসিক্যালি কি রিঅ্যাকশন যেটা করছি সেখানে যতগুলো মলিকুল ইনভলভ হচ্ছে সেটাই তো আমার এখান থেকে প্রোডাক্টটা লাগবে, যতগুলো মলিকুল ইনভলভ সেটাই আমার, আচ্ছা সংজ্ঞা অনুযায়ী কি বলছি, যতগুলো মলিকুল ট্রানজিস্টর ইনভলভ সেটাই হচ্ছে আমার মলিকুলারিটি, আণবিকতা। আর একটু ভেবে দেখ, আর রিঅ্যাকশন অর্ডার কি বলেছিলাম, দুজনের উপরে রিঅ্যাকশন ইকুয়েশন যখন লিখছি তার উপর যা যা কনসেন্ট্রেশন যা যা লাগছে তার অর্ডার যা, তার যে ঘাত, সেই ঘাতের যোগফলটাই বলেছি। তাহলে এখানে ঘাতের যোগফল কত, এখানে ঘাতের যোগফল কত, তাহলে এখানে ক্লোরিন লাগছে, মানে আমি যদি মলিকুলারিটি আসি ক্লোরিন আর হাইড্রোজেন দুটো লাগছে। আর যদি আমি ওই কনসেপ্টে আসি অর্ডারে, হাইড্রোজেন রেসপেক্টে 1 ক্লোরিন রেসপেক্টে 1, তাহলে দুজনের ইকুয়েশন, দুটো ইকুয়েশন থেকেই তো আমি একই কনসেপ্ট পাচ্ছি। এই কথাটা সত্য শুধুমাত্র মৌলিক রিঅ্যাকশনের জন্য, মানে একটা স্টেপে রিঅ্যাকশন, তাহলে কি একটা যাবে আর নামবে। তাহলে এই জায়গাটা আমি অনেক কিছু কথা বলেছি, কি কি বলেছি, এক হচ্ছে ক্ষণস্থায়ী, 2 হচ্ছে ওইখানে যে যে মলিকুলগুলো ইনভলভ তাকেই আমি বলবো মলিকুলারিটি, 3 নম্বর বলেছি কি ওইখানটায় যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে আমার রেট ইকুয়েশন, কারণ ওর উপরেই আমার ডিপেন্ড করছে এই রিঅ্যাকশন প্রোডাক্টে কত হবে। আর কি বলেছি, ওইটাই হচ্ছে আমার রেট ডিটারমিনিং স্টেপ, মানে ফুল রিঅ্যাকশনটা ওটার ওই জায়গাটার উপর ডিপেন্ড করছে। তাহলে ও যদি কম হয়, ও যদি ছোট হয় তাহলে রিঅ্যাকশন তাড়াতাড়ি যাবে, ও যদি আরো উপরে থাকে, এই ট্রানজিস্টর যদি আরো উপরে থাকে আরো স্লো হবে, রাইট। এইখানে নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে আমি কি কি বলেছি এই জায়গাটায়,
ট্রানজিশন স্টেটে কি 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 একটু একটু বল দেখি। 1 নম্বরে ক্ষণস্থায়ী, মানে শর্ট শর্ট লাইফ, লাইফ টাইম হচ্ছে শর্ট, SHO। হ্যাঁ 2 কি, আচ্ছা TS শর্ট লাইফ। 2 কি বললাম, হাই এনার্জি, মানে হাই না, হাইয়েস্ট এনার্জি। আর কি লিখবো, স্লো স্টেপ। আর এটাকেই বলছি RDS, রেট ডিটারমিনিং স্টেপ। অনেক সময় বলে দিই, অনেক সময় এই RDS-টা এই ট্রানজিশন স্টেটটা নাও হতে পারে, মানে অনেক ক্ষেত্রে বইতে লেখা থাকে ট্রানজিশন স্টেট মানে RDS স্টেট, অনেক সময় হয় না। RDS স্টেপ মানে কি, যেই স্টেপ, যেই পথটা আমার রিয়াকশন রেটকে কন্ট্রোল করছে। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকগুলো একটা রিয়াকশন, মানে জটিল কমপ্লেক্সে অনেকগুলো RDS স্টেপ আছে, কিন্তু সে কিন্তু রিয়াকশন রেটকে কন্ট্রোল করছে না। আচ্ছা, স্লো স্টেপ যেহেতু, এর মধ্যে RDS যখন বলে দিয়েছি, এইখানটায় যে ইকুয়েশনটা, ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা আসবে, সেইটা হচ্ছে আমাকে রেট ল। কেন, স্লো স্টেপে, ওইটাই তো স্লো স্টেপ, ওর মধ্যে যারা যারা ইনভলভ তারাই আমাকে কন্ট্রোল করছে রিয়াকশনটা, মানে কত সময় ধরে হবে। এই জন্য হচ্ছে এইখান থেকে যেটা পাবো, দিস ইকুয়েশন ইজ কল্ড রেট ল। ঠিক আছে, এখানে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, গেটিং দ্য ইকুয়েশন it's called রেট ল। তাহলে স্লো স্টেপের যে ইকুয়েশনটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমার কি, রেট ল। খুব ইম্পর্টেন্ট, ইকুয়েশনটা দেওয়া থাকে, যে রেট ল ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশন থেকে আমি একটু আইডিয়া করতে পারবো ওখানে ছবিটা কি, আইডিয়া করতে পারবো তো। যেহেতু ছবি থেকে ইকুয়েশন আসছে, তাহলে ওই ইকুয়েশনটা থেকে আমি আইডিয়া করতে পারবো। কিন্তু ছবিটা আমরা কখনো পাই না। মজার ব্যাপার হচ্ছে ছবিটা আমি ছবি তুলতে পারি না। এইখানে যে ছবিটা হয়, ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় না, ক্ষণস্থায়ী তো, আর খুবই আনস্টেবল, অনেক এনার্জি স্টেবল। আচ্ছা, আমরা যে মলিকুলগুলো পাই, যেমন NaCl পেয়েছি, দেখতে পাচ্ছি, কেন পাচ্ছি, স্টেবল বলে। স্টেবল বলে পাচ্ছি। সোডিয়ামকে হাতে ধরতে পারবি না, ক্লোরিনকে হাতে ধরতে পারবি না, কিন্তু NaCl কে পাচ্ছিস, কেন পাচ্ছিস, স্টেবল বলে। এখানে এনার্জি অনেকটা বেশি, তাহলে অনেক বেশি যখন এনার্জি, স্টেবল নয়, এক্সিস্টই করবে না। তাহলে ওই ছবিটা পাবো কি করে, এই ইকুয়েশন দেখে। ইকুয়েশনটা পাচ্ছি কি করে, রিয়াকশন করে। রিয়াকশনে বসিয়ে দিলাম, টাইম ধরে ধরে দাঁড়িয়ে আছি, রিয়াকশন হচ্ছে, কতটা প্রোডাক্ট হলো, তাহলে কতটা রিয়াক্ট্যান্ট ছিল, কতটা প্রোডাক্ট হলো, বিয়োগ করলাম, যোগ করলাম, ভাগ করলাম, ম্যাথ করলাম, করে কত টাইম আছে তার এখানে ভাগ করে দিলাম, একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই করে আমি এখান থেকে ছবিটা পাচ্ছি। বুঝে গেল? এই গেল আমার ট্রানজিশন স্টেট। এবার এইটাকে আমরা বলছি কি, এইটুকু এনার্জিকে বলছি ডেল্টা এই ডবল ড্যাগার অ্যাক্টিভেশন এনার্জি। এই রিয়াকশনটাকে এই থেকে তুলতে গেলে এটাকে, এই যেটুকু এনার্জি দরকার সেটাকে বলে আইদার থ্রেশহোল্ড এনার্জি অথবা অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। আর এইটা হচ্ছে এখান থেকে চলে আসবো, এইখানে নেমে এসছে, আগে ছিল এখানে, তাহলে এর একটা এনার্জি আছে, এখন এইখানে নেমে এসছে। আচ্ছা, এইটা তো নেগেটিভ পয়েন্ট, মানে এনার্জি থেকে উপর থেকে নিচে নেমে এসছে, তাহলে কি এখানে কতটা এনার্জি ছেড়ে দিয়েছে, এতটা এনার্জি ছেড়ে দিয়েছে, রাইট? ছেড়ে দিয়ে অতটা স্টেবল হয়ে গেছে, মানে স্টেবল হওয়া মানে এনার্জি ছেড়ে দেওয়া, নেচারে ছেড়ে দিয়েছে। ডেল্টা এইচ, এনথালপি চেঞ্জ। ঠিক আছে, এইটা কি হচ্ছে, নেগেটিভ। ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানে ফাইনাল কত, H1 যদি ধরি, আচ্ছা H ফাইনাল, আর H ইনিশিয়াল যদি ধরি, ডেল্টা কত, H ফাইনাল মাইনাস H ইনিশিয়াল সমান নেগেটিভ ভ্যালু। এনার্জি ছেড়ে দিচ্ছে মানে এক্সোথার্মিক, মানে কি এক্সোথার্মিক, মানে এই রিয়াকশন যদি করি হিট পাবো, এবং সত্যিই তাই।
হিট পাবো। আরেকটা রিয়াকশন আছে আরেক ধরনের, এই শুরু করলাম এইখান থেকে উঠে এইখানে উঠে গেল, এই অ্যাক্টিভেশন এনার্জি আর এতটা এনার্জি আমার নিয়ে বসে রইল, তাহলে এর ক্ষেত্রে কি হবে? পজিটিভ। এটা বলে এন্ডোথার্মিক রিয়াকশন। KCl কে জলে দিলে ঠান্ডা হয়ে যায়, ওটা হচ্ছে পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার থার্মালিক ব্যাপার, আর এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এবার একটু ভেবে দেখ, এবার এইখানটা অ্যাক্টিভেশন এনার্জি যদি কমায়, মানে ট্রানজিয়েন্ট স্টেটে ওঠার ক্ষমতা যদি কম থাকে, তাহলে কি হবে? রিয়াকশনটা ফাস্ট হবে, তাড়াতাড়ি যাবে। মানে এখান থেকে এতটা উঠবো, এটা কম, তাহলে এটা কম হয়, তাড়াতাড়ি হবে। এই দিকটাকে বলা হচ্ছে আপ হিল, এই দিকে বলা হয় ডাউন হিল, মানে পাহাড়ে ওঠা। তাহলে যতই খাড়াই হবে তাহলে উঠতে সমস্যা হবে। কিন্তু ধর একটা মালভূমি গেলি আর এলি, কিন্তু এভারেস্টে ওঠা যাবে, মানে একটু উঁচু পাহাড় ওঠা যাবে? ওঠা যাবে না। তো এটাকে বলছে আপ হিল, এটাকে ডাউন। কি হলো 1 থেকে 4 গেল। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি 5 নম্বরে, ট্রানজিশন স্টেটে যতগুলো মলিকুল ইনভলভ সেটাকে আমরা কি বলবো? মলিকুলারিটি। তাহলে নাম্বার অফ সাবস্টেন্স involved in TS is called molecularity of the reaction. ঠিক আছে? Number of substance involved in the TS is called molecularity of the reaction.